আর যে তিনজন দার্শনিকের কাছে শেষ পর্যন্ত মাথা নোয়ায় তারা এখনো পর্যন্ত পৃথিবী শাসন করে। সর্বহারা শৃঙ্খল ছাড়া হারানোর কিছুই নেই, জয় করবার জন্য আছে সারা বিশ্ব। রবীন্দ্রনাথের সময় গুগল ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ জানতেন কার সঙ্গে কথা বলতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে। জাতি পুরো বেঁচে আছে ডিরেক্টিভের বউ। ফ্যাসিস্ট টুকিল হঠাৎ ঘাবড়ে গিয়ে বলে, আমরা চাইছি আগামী 20 বছর যেন এই মাথাটা কাজ না করতে। যে সঞ্জয় একটা কথা বারবার বলেন, ভলতেয়ারের একটা কথা, যে ফ্রান্স উইল বি সেভড বাই নোবডি। যারা কেউ না, যারা মানুষ হিসাবে কেউ না, কোনো সম্মান তারা পান না, তারাই ফ্রান্সকে বাঁচাবে বা কলকাতাকে বাঁচাবে। আমি সঞ্জয় দার কাছে প্রথম জানতে চাই, সঞ্জয় দা আপনার লেখা আমরা যখন পড়তে শুরু করি, কোনো বাঙালি লেখকের সাথে আপনার তুলনা আমরা পাচ্ছিলাম না খুঁজে। কারণ প্রথমত আপনি যে কি লিখছেন সেটা কি লেখা, মানে লেখক হিসেবে সেটা কবিতা না স্ক্রিপ্ট না কি, সেটা আমরা বুঝতে পারছিলাম না। আমরা ভাবছিলাম দুজন লেখকের কথা, ওয়াল্টার বেঞ্জামিন এবং রোলা বার্থ, যাদের সাথে আপনার তুলনা করা যায়। তো আপনি এই যে গদ্য ভাষাটা তৈরি করলেন, এই যে মৌলিকতাটা তৈরি করলেন, এবং যে দশকের কথা হচ্ছে 70 দশক, যার পরে আমরা বিশ্বাস করি না আর সেভাবে কিছু হয়েছে বাংলা গদ্যে, বাংলা লেখালেখিতে, বাংলা সাহিত্যে। তো আপনি এই যে মৌলিকতা আজকের অভাব, এই যে মৌলিকতা আপনি খুঁজেও পেলেন, সেই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন যে আপনার গদ্য ভাষাটা আপনি কিভাবে আপনি পেয়েছিলেন, আপনাদের কলকাতায়, আপনাদের শহরে, আপনাদের বন্ধুদের মধ্যে থেকে যদি বলেন। আর যে তিনজন দার্শনিকের কাছে শেষ পর্যন্ত মাথা নোয়ায় তারা এখনো পর্যন্ত পৃথিবী শাসন করে। আর মার্কস, আইনস্টাইন এবং সিগমুন্ড ফ্রয়েড। আমরা আমাদের যে বন্ধন, এই বন্ধনটা অতিক্রম করার জন্য আমাকে যে ভেতরের কাজটা করতে হবে, সেটা না কাজ করে আমি যদি বলি যে আমরা একটা কিছু করছি, তাহলে আমার মনে হয় কোথাও একটা আন্তরিকতার অভাব আছে। এই যে দুনিয়ার সেরা কবিতা লেখা হলো, এই তুমি একটু আগে আমাকে বলছিলে, এই ব্যাপারে আমি এবং উম্বার্তো ইকো দুজনে না জেনে একমত হয়ে গেছি যে পৃথিবীতে 100 বছরের 150 বছরের সেরা কবিতা, সর্বহারা শৃঙ্খল ছাড়া হারানোর কিছুই নেই, জয় করবার জন্য আছে সারা বিশ্ব। এই যে বইটা, চটি বইটা, এর মধ্যে যে কবিতা, এর মধ্যে যে শেকল ছেঁড়া গান, মার্ক্স লিখতে পারতেন অন্য ভাষায়, কিন্তু সমাজতাত্ত্বিক ঐতিহাসিক অর্থনীতিতে তার যে লেখা ক্যাপিটাল, ক্যাপিটাল পড়ার আনন্দই এই জিনিসের অর্থনৈতিক বই মনে হয় না। মনে হয় একজন লোক অবরুদ্ধ আবেগকে প্রকাশ করছেন। যেভাবে মোজেস ইহুদিদের পার করে দিয়েছিলেন, সেভাবেই তিনি শব্দগুলোকে স্বর্গের দিকে পাঠিয়ে দিচ্ছেন। এই যে পাঠিয়ে দিচ্ছেন, এই স্বাধীনতার চর্চা, এই স্বাধীনতার চর্চাটা আমরা ভুলে গেছি। আমাদের 19 শতকে যত অসুবিধাই থাকুক, একজন কেশব সেন, একজন নরেন্দ্রনাথ দত্ত, একজন নরেন্দ্রনাথ দত্ত বই পাঠাচ্ছেন টলস্টয়, আমরা দেশ পত্রিকার দপ্তর। আর নরেন্দ্রনাথ দত্ত তো সাধারণ পাস কোর্সের গ্র্যাজুয়েট। আপনি ভাবুন, পাস কোর্সের গ্র্যাজুয়েট কোনো কাণ্ডজ্ঞান নিয়ে আমেরিকায় গিয়ে ইংরেজিতে বক্তৃতা দিচ্ছে, যা সন্তোষপুরের একটা বুদ্ধিমান লোক করবে। এই যে জায়গা, এই যে দুঃসাহসগুলো, এতে কি ছিল আমি বলছি, এই যে দুঃসাহসগুলো, এই যে বিদ্যাসাগরের দুঃসাহস, এই যে নরেন দত্তের দুঃসাহস, এই যে রবীন্দ্রনাথের দুঃসাহস। আপনি ভাবুন, আজকে গুগল আছে, আজকে সারা পৃথিবী আমরা বলি ডিজিটাল হাতের মুঠোয়। একটা বাঙালি এখানে উপস্থিত নেই আমাদের মধ্যে, আমাকে শুনবেন, যে আমরা কোনো ভদ্র ইউরোপীয়র সঙ্গে পরিচিত। রবীন্দ্রনাথের সময় গুগল ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ জানতেন কার সঙ্গে কথা বলতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে। যখন স্ক্যান্ডিনেভিয়া গেছেন গ্রুন্থুইগ শ্রীনিকেতন হওয়ার জন্য, যিনি সম্ভবত এই স্বনির্ভর আন্দোলনের প্রধান পুরুষ। যখন জার্মানিতে গেছেন আইনস্টাইন, রবীন্দ্রনাথ তো ক্লাস 8 বেশি পড়েন, ক্লাস 7 অ্যালজেব্রাও পড়ানো হয়, সেখানে উনি আইনস্টাইনের সঙ্গে কথা বলছেন। কি এই সাহসটা কোথা থেকে পাচ্ছেন? আইনস্টাইন এটা এই সাহস কোথা থেকে পাচ্ছেন যে তিনি একজন প্রথম শ্রেণীর কবির সঙ্গে কথা বললেন? এবং ভাবুন, শুধু আইনস্টাইনের সঙ্গে কথা বললে হয়ে যেত, উনি সিগমুন্ড ফ্রয়েডের সঙ্গে কথা বলছেন। He could talk and he could decide what to do and what not to. এই যে জায়গাগুলো, এগুলো আমাদের কোথায় গেল? আরে বিয়ে পড়তে পড়তে একটা ছেলে দেখে পালানোর পথে ধুলো ওড়ানোর দঙ্গলে, ভাই আমিও ছিলাম একদিন, আর প্রাণপণে তাই, ভেরুতার মুখে লাথি মেরে লাল ঝান্ডা ওঠাই।
এটা সুভাষ মুখোপাধ্যায় যখন লিখেছিলেন তখন তো দেবশ্রীর থেকে অনেক কম বয়স। যখন সাবাস বল্লভ ভাই প্রকাশ্যেই নেড়ে দিলে গান্ধীর চুপ, নিরপেক্ষ থেকে আর চিত্তে নেই সুখ, এই যে প্রকাশ্যেই নেড়ে দিলে গান্ধীর চুপ, রবীন্দ্রনাথকে দেখতে হচ্ছে যে তার সামনে এই ধরনের লেখা হচ্ছে। বাংলা ভাষা কত পাল্টে গেছে। যখন রবীন্দ্রনাথ সমস্যানের লেখা দেখছিলেন যে স্তব্ধ রাত্রে তুমি কেন বাইরে যাও, এই লেখা থেকে উনি বুঝছিলেন যে বাংলা ভাষা ওনাকে পরিত্যাগ করার এগিয়ে যাচ্ছে। এটা তো আমার খুশি হওয়ারই কথা, একটা ভাষার অগ্রগতি কবিরা সম্ভব করে। এটি জীবনানন্দ দাশ একটা লাইন লিখে আকাশ ছড়ায় আছে নীল হয়ে আকাশে আকাশে। আপনি ভাবুন একটা ছাদ শব্দের লাইন, তাতে 3-4টে আকাশ। এই যে ভাবে ভাষাকে বিকশিত করা, রাজনীতিকে বিকশিত করা, এই জিনিসগুলো যেভাবে এসেছে, খুব দুর্ভাগ্যের কথা যে বাঙালির জীবনে একটা পোক্ত অর্থনৈতিক বুনিয়াদ হয়। এখন বাঙালিরা নিয়ম করে, আমরা বছরে 2বার বাইরে যাই, একটা দূর হলে হয়তো দূর পাচ্ছে, নয়তো কাছে ঝাড়গ্রামে, আমরা নিয়ম করে সিঙ্গেল মল্ট খাই, আমরা নিয়ম করে টি শার্ট পরি। কেউ এবার হরিপদ দত্ত দুজনেই জন্মদিন পালন করি মুম্বাইয়ের সৌজন্যে, এবং প্রত্যেকটাই এরকম যে বাঙালি জানে না যে আজ হরিপদ বিখ্যাত হরিপদ দত্তের জন্মদিন, কিংবা বাঙালি ভুলে গেছে আজ ফয়েজ। এই যে বাঙালির কি হয়েছে, এবং প্রতিনিয়ত আমরা সমৃদ্ধ হচ্ছি, আরো সমৃদ্ধ হচ্ছি এবং আরো সমৃদ্ধ হচ্ছি, এবং তারপরে একেবারে অন্তঃশ্বাস শূন্য একটা প্রাণী। আজকে ভারতবর্ষে বাঙালিদের যে সম্মান ছিল, আপনি ভেবে দেখুন অন্য প্রদেশগুলোতে ঘুরে, আজকে সত্যি বলার কিছু নেই। একমাত্র টেকনোলজিতে কিছু মানুষ ছাড়া বাঙালিকে কেউ পাঠাতে পারে না, কেউ। দেওয়ার কারণও ঘটে, একটা লেখা নেই যেটা সর্বভারতীয়, একটা সাংবাদিক নেই যেটা সর্বভারতীয়, একটা উজ্জ্বল রাজনৈতিক মুখ নেই যেটা সর্বভারতীয়, যাকে নিয়ে ভারতবর্ষ গর্ব করতে পারে। একটা জাতি পুরো বেঁচে আছে ডিরেক্টিভের বউ। ফেলুদার ব্যোমকেশ ছাড়া কেউ পড়ে না, কেন পড়ে না? এটা কখনো ভেবে দেখেছেন যে একটি জাতি কেন ফেলুদার ব্যোমকেশ ছাড়া কিছু পড়ছে না? তার হাতে আরো পড়ার জিনিস ছিল, সে কিচ্ছু পড়ছে না। সে ফেলুদা বিয়ে করবে, কোন সময় যুবতী সংলগ্ন হবে কিনা তা নিয়ে যতদূর পারে বাড়াচ্ছে, যতদূর পারে ব্যোমকেশকে বাড়াচ্ছে। একটা ডিরেক্টিভ একটা সমাজে কখন আসে, যখন আড়াল থেকে একটা লোক তার পাপের একটা বিচার করতে চায়, সেভাবে আইনটাকে ধরতে পারবে না, কিন্তু একজন ডিরেক্টিভ সে গোপন চক্ষু দিয়ে তাকে দেখতে পাবে। যখন ঈশ্বর মারা গেছে, ঈশ্বরে আর কেউ বিশ্বাস করে না, যা বিশ্বাস করে তা প্রথা। বার্গম্যান একটা বলেছিলেন যে সুইডেন এমন একটা দেশ যেখানে আমি ধার্মিক কাউকে দেখি, কিন্তু প্রথায় বিশ্বাস করে প্রত্যেককে। যেমন ভারতবর্ষ একটা দেশ এখন এই মুহূর্তে আমি দেখি যে অন্তত আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজে প্রচুর লোক আপাতভাবে ধর্মীয় রীতিতে বিশ্বাস করে, সিরিয়াসলি বিশ্বাস করে। এত সিরিয়াসলি যে আমি চোখ করতে ভাবছে এদেশে কোনোদিন নারী মুক্তি আন্দোলন হয়েছিল, নারীবাদীরা পর্যন্ত সগর্বে ভাত কাপড়ের অনুষ্ঠানে অংশ নেয়, বিয়েতে। একটা 3 দিনের বিয়ে 7 দিনের বিয়ে হয়ে গেছে, এবং সেই বিয়েটাকে লক্ষ্য করে দেখবেন বিয়ের পরতে পরতে ফিউডাল দাসত্বের কি উগ্র এবং নির্লজ্জ প্রকাশ। 1989 সাল থেকে যখন রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখা হয়, তখন আসলে এই জিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, এই যে প্রথম বিজেপি সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হলেন এল.কে আদবানি। কেন এল.কে আদবানি তো অনেক গুরুত্বপূর্ণ রক্তের, তার কারণ উনি বুঝেছিলেন যে প্রথম মাথাটাকে নষ্ট, মাথা নষ্ট করে যেভাবে গণেশ পুজো নিয়ে কম্পিটিশন হচ্ছে, যে তোমাদের গণেশ 4 ফুট, আমাদের গণেশ 11 ফুট, আমরা কারুর থেকে গণেশ কম পুজো করি না, আমরা কারুর থেকে গঙ্গা আরতি কম করি না, এই দেখা যাচ্ছে। আসলে তো আমরা একটা পেতে দেওয়া ফাঁদেই লড়ছি, এবং আমরা ভুলেই গেছি যে আমাদের অন্যরকম ভাবার কথা ছিল। অক্ষয় দত্ত বাঙালি ছিলেন। আমরা এখন যা চর্চা করি, ধরুন মেগা সিরিয়াল জনপ্রিয় না, যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে কেন জনপ্রিয়, তাতে তার ইডিওলজিতে দেখুন। যখন আন্তনিও গ্রামসিকে ইটালির কোর্টে বিচার করা হচ্ছিল, তখন পুরো তো সাজানো চার্জশিট, তাতে যিনি বিচারক তিনি তো আপনার মানুষ, তো তিনি একসময় বিরক্ত হয়ে বলেন যে আপনারা চাইছেন তাকে, এবং ফ্যাসিস্ট উকিল হঠাৎ ঘাবড়ে গিয়ে বলে আমরা চাইছি আগামী 20 বছর যেন এই মাথাটা কাজ না করতে পারে। আসলে আমাদের এই মাথাটা যাতে আগামী 50 বছর কোনো কাজ না করতে পারে সে ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে।
আপনি একে ভোট দিচ্ছেন কি বিকে ভোট দিচ্ছেন, কোনো চৌরাশিয়া মন্ত্রী হচ্ছে না কোনো সেনগুপ্ত মন্ত্রী হচ্ছে, এতে কিছু যায় আসে না, কারণ মূল এজেন্ডা একই আছে। এমন ইনক্লুসিভ সোসাইটির তত্ত্ব প্রচার করা হয়েছে যাতে আপনি খুন, বিড়াল ও বিড়ালের মুখে ধরা ইঁদুর দুই সহবাস করতে একই সঙ্গে। এবং এই করতে করতে লেখক যিনি স্বাধীনতার কথা ভাবতেন, যিনি ভাবতেন যে নামানো আকাশের তলা ইয়া আল্লাহ এই পৃথিবী কি দিনা, অথবা যদি ভাবতে পারতেন পৃথিবীর হুজুরেরা সকলেই মা বাপ, হয়তো কি বলি, এই যে লেখকরা লিখতেন পারতেন, এই লেখা বন্ধ হয়ে গেল। এখন আর লেখক দেখবেন তার নিজের স্বাধীনতা খোঁজ করেন না, সেই স্বাধীনতার সূত্রে অন্য তার সমাজ বা তার সহযোগীদের স্বাধীনতা খোঁজ করেন না। তিনি যেগুলোর খোঁজ করেন অতি সামান্য। আমার বন্ধু তারা, আমি এই জন্যই নাম বলছি না, তারা নির্বাচনের আগে দুঃখ করে বললেন যে ফ্ল্যাটে থাকি সেগুলো ইয়ারলি কন্ট্রাক্ট, সেগুলো যে চলে যায় তারা কি করবে। এবং এদের নাম শুনলে আপনার চমকে উঠবে, বাড়ি গাড়ি এবং নারী, এই তিনটে জিনিস যদি সরকার ঠিক করে দেয় তাহলে তিনি সেই সরকারকে সমর্থন করবেন। এই যদি বুদ্ধিজীবীদের অবস্থা হয়, এটা এর সঙ্গে ঠিক 100 বছর আগে বাঙালি বুদ্ধিজীবী ভাবুন, তার আগে ভাববেন না, তাহলেই বুঝবেন যে আমাদের লেখা কত ব্যর্থ হয়ে গেছে, আমরা কিছু লিখতে পারছি না এবং লেখার দরকার নেই। দু ধরনের লেখা হচ্ছে, এক ধরনের গবেষণামূলক লেখা, যা সাংবাদিকরা অনেক ভালো করতে পারেন বলে আমার মনে হয়। আপনি সুন্দরবনে গিয়ে 3 মাস কাটিয়ে সুন্দরবনের উপরে লিখলেন, তো সে তো ঐতিহাসিক সমাজতাত্ত্বিকরা সবাই করতে পারে। বঙ্কিমচন্দ্রকে তো 76-এর নন্দনতলে গিয়ে 76-এর নন্দনতলের কথা লিখতে হয়নি। আজকে দুপুরবেলায় আমার মনে হচ্ছিল ওই পদচিহ্ন গ্রামে যে রোদ্দুর, তার যে বর্ণনা উনি লিখেছেন, সেগুলো সেগুলো তো লেখকরা লিখে দি লাইট দ্যাট ওয়াজ নেভার অন সিয়ার ল্যান্ড। রামকিঙ্কর বেদ একদিন সুযোগ পেয়েছেন রবীন্দ্রনাথকে দেখা, না রামকিঙ্কর বেদ তো শান্তিনিকেতনের সম্ভ্রান্ত বুদ্ধিজীবীরা ওকে সুযোগই দিতেন না। তাতে উনি রবীন্দ্রনাথের যে মুখটা করেছিলেন, দেখবেন পুরো মুখ রবীন্দ্রনাথের নেই, যে চোখটা অত গভীরে, খুব বিষণ্ণ, চুলটা কাটা, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথ বোন দিল নিজের খ্যাতির কাছে, ওই বিশ্বভারতী প্রতিষ্ঠানটা তাকে আটকে দিয়েছে। এবং এই যে সংলাপ একজন শিল্পীর সঙ্গে আরেকজনের, এটা তো আজকাল নেই। একটা বাঙালি কখনো দেখতে পায় না যে কলকাতা শহরের ভূগর্ভে কত অন্ধকার, সেখানে কারা বেঁচে আছে, ফ্লাইওভারের নিচে কারা সংসার করে। সে দেখতে পায় শুধু বাংলা সিনেমার মতন কলকাতা বলতে ফ্লাইওভার, নিউ টাউন আর এসব আলো। তো আমরা কিভাবে দেখতে পাবো, এই উপমা কিভাবে মিটবে তা আমি জানি না, কেননা আমরা তো নিদান দিতে পারি না। কিন্তু একটা জিনিস, লেখক তো তার স্বাধীনতার বোধ ফিরে পেতেই হবে। স্বাধীনতার বোধ না ফিরে পেলে লেখা হয় না। আসলে ওই যে বেটোফেন আর গেটের গল্প আছে না, গেটে আর বেটোফেন একবার একটা ভাইকাউন্ট, যে ভাইকাউন্ট গেটেকে আশ্রয় দিয়েছিলেন, তার বাগানে গল্প করছেন, এমন সময় স্বয়ং ভাইকাউন্ট উপস্থিত। তখন গেটে ন্যাচারালি উঠে বাও করেছেন। বেটোফেন তো রেগেছিলেন যে ভাইকাউন্ট চলে যাওয়ার পরে বেটোফেন গেটেকে বাও করবে। তাতে গেটে বুঝলেন কি বউ বলেছেন, তাতে বেটোফেন বলেছিলেন যে গেটে বাও করেন ভাইকাউন্টকে, আর জার্মানি বাও করে গেটেকে। এই যে জায়গা, এই যে সব ছোট ছোট পদ দাও। 1949 সালে জাপাল সার্ককে যখন ফ্রান্সের সাহিত্য একাডেমির পদ দেওয়ার কথা হয়, যার খুবই পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ একাডেমি, যার মেম্বারদের নাম শুনলেই আমরা থরথর করে কাঁপি, তাতে তার সংক্ষিপ্ত আপত্তি জানিয়ে লেখেন যে জীবৎকালে স্ট্যাচু হয়ে যাওয়ার থেকে দুর্ভাগ্য আর কোনো লেখা হতে পারে না, আর কোনো লেখাতে আমি স্ট্যাচু হতে রাজি, আপনাদের উস্তাদ আমার ফিরিয়ে দিলাম। এই যে নিজের স্ট্যাচু হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কবি, প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকেই স্ট্যাচুর মতন সাজানো আছে কলকাতায়। এরা বিবাহ সভায় যায়, এরা আবৃত্তি সভায় যায়, এরা সুগন্ধি বিতরণ করে, এরা বাক্যাবলী বিতরণ করে, এরা মন্ত্রীদের শপথে হাসে, এরা রাজ্যপালের শপথে চা খায়। এরা কারা? এরা তো আমার মনে হয় ঘর সাজানোর উপকরণ। কিছু কবিকে দাঁড় করিয়ে দিলে, শিল্পীকে দাঁড় করিয়ে দিলে একটা ঘর ভালোভাবে সাজতে পারে। এই যখন কবিদের অবস্থা, তখন আমি কাকে নিয়ে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, মানিক বন্দ্যোপাধ্যায় সাহেবের আলোচনা হবে, ঋত্বিক ঘটক, কাকে নিয়ে আলোচনা? সমস্ত দেশটা ইতরের দেশ পরিণত হয়েছে। আর ঋত্বিকই শেষ কথাটা বলেছিলেন,
আর নিজের দেশকে ইতর বলে দেখানোটা তো ভালো কথা নয়, যে একটা অধার্মিক। কোন লেখক নিজের দেশকে ইতর বলে দেখাতে পারে না। আমরা যে সভ্যতায় বাস করছি তাতে এত দুর্গন্ধ যে টিনের তলোয়ারের ওই ময়লাও যথেষ্ট। এই নিয়ে কি আলোচনা করবে?